হ্যালো এভরিওয়ান, আজ আমি ক্লাস 10-এর কোষে দেখি 1.4-এর যে বাকি অঙ্কগুলো ছিল সেগুলো আলোচনা করব। ঠিক আছে, এর আগে আমি কোষে দেখি 1.4-এর যে 1-এর আর 2-এর অঙ্কগুলো ছিল সেগুলো আলোচনা করেছি। ঠিক আছে, যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে আগে গিয়ে ওই ভিডিওটা দেখে এসো। আর সেখানে হচ্ছে তোমার বেসিক কনসেপ্ট কী রয়েছে, শ্রীধর আচার্যের সূত্র কী, ঠিক আছে, সেগুলো আলোচনা করা হয়েছে ওখানে। ঠিক আছে, তাহলে তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে আগে গিয়ে সেই ভিডিওটা দেখে এসো। ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, আজকের যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে তোমার লেখা অঙ্ক। ঠিক আছে, দেখো 3-এর দাগের অঙ্কগুলো কী বলেছে বলো তো। 3-এর দাগের অঙ্কগুলোতে বলছে যে নিম্নলিখিত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে না হলে উৎপাদকের সাহায্যে সমাধান করি। তার আগে সেটাকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কনভার্ট করতে হবে। ঠিক আছে, যে সমস্যাগুলো দেওয়া আছে সেই সমস্যাগুলোকে প্রথমে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কনভার্ট করো, তারপরে সেইগুলো সমাধান করতে বলছে, হয় শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে না হয় উৎপাদকের সাহায্যে। উৎপাদকের বলতে ওই মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করে। ঠিক আছে, মাঝের টার্মটাকে ফ্যাক্টর করে আমরা যেভাবে সলভ করি সেই রকম। ঠিক আছে, তাহলে দেখো আজকের প্রথম অঙ্কটাতে কি বলা আছে। দেখো আজকের প্রথম অঙ্কটাতে বলা আছে, তার আগে কালারটা চেঞ্জ করনা পড়েগা থোড়া সা। কালারটা কি কালার দেবো? লাল কালার দিই। ঠিক আছে, কেন লাল কালার দিলাম বলো তো? তার কারণ হচ্ছে যে লাল কালারের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তাহলে এটা ভালো দেখাবে। ঠিক আছে, রিফ্লেক্ট করবে ভালো। অ্যাকচুয়ালি এটা লাল নয়, এটা আই থিঙ্ক গোলাপি বটে। ঠিক আছে, ঠিক আছে, চলো দেখো কি আছে। বলছে যে সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, বোঝা গেছে, যার অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে কি, অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে তোমার ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। ঠিক আছে, ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার কম হয়, বোঝা গেছে, যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার কম হয় তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য আমাদেরকে হিসেব করে লিখতে বলছে। বোঝা গেছে? তো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষাতে। ঠিক আছে, দেখো কিভাবে করব এটা মনে করি। দেখো মনে করি ত্রিভুজের, ভালো করে বুঝবে, ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য x একক। আচ্ছা, এখানে সেন্টিমিটার দেওয়া আছে তার জন্য আমি সেন্টিমিটার ধরে নিচ্ছি। ঠিক আছে, বোঝা গেছে। মনে করলাম যে ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত? এবং অতিভুজের দৈর্ঘ্য কত হবে তাহলে বলেছে? অতিভুজের দৈর্ঘ্য সমান সমান কত হবে বলো? অতিভুজের দৈর্ঘ্য দেখো বলেছে ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি, তাহলে এইটা হচ্ছে তোমার অতিভুজের দৈর্ঘ্য। ঠিক আছে, এত সেন্টিমিটার। এবার আমাদের কি, এবার দেখো এবার আমাদের কি করতে হবে। চশমাটা পরে নি, দাঁড়াও। ঠিক আছে, দেখো এবার আমাদের কি করতে হবে। এবার আমাদেরকে তোমার তৃতীয় বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? তৃতীয় বাহুর দৈর্ঘ্য
বাহুর দৈর্ঘ্য সমান সমান কত হবে, অতিভুজের দৈর্ঘ্য যেটা আছে, ঠিক আছে, তার থেকে 2 সেন্টিমিটার কম, 2 সেন্টিমিটার কম মানে কত হবে, 2x + 4 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমাদেরকে ওই এক্সের মানটা বের করতে হবে, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং তার সাথে অন্যান্য বাহুর দৈর্ঘ্যগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কি হবে, আমরা একটা ফর্মুলা জানি, কি জানি, AC² সমান সমান AB² + BC²। এই ফর্মুলাটা জানি, এটা হচ্ছে তোমার কার ফর্মুলা, পিথাগোরাসের উপপাদ্য, তাই তো। যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে তার অতিভুজের দৈর্ঘ্যের স্কোয়ার সমান সমান অপর দুটি বাহুর দৈর্ঘ্যের স্কোয়ারের সমষ্টির সমান হয়, তাই তো। দেখো এখানে অতিভুজের দৈর্ঘ্য কোনটা দেওয়া আছে, এটা অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে মানটা বসাও এখানে, 2x + 6 তার স্কোয়ার। ঠিক আছে, সমান সমান একটা নিয়ে নাও x², আরেকটা কত, আরেকটা তোমার দেওয়া আছে +2x + 4 তার স্কোয়ার হলো। এবার দেখো এবার কি হবে, এটা হোল স্কোয়ারটা ভাঙো 4x² প্লাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24, x + 36 সমান সমান x² প্লাস 4x² প্লাস 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16x + 16। ঠিক আছে, বোঝা গেছে। এবার দেখো এখানে 4x², এখানেও হচ্ছে 4x², ক্যান্সেল আউট হয়ে গেল, তোমরা একদিকে নিয়ে গিয়ে কাটবে, ক্লিয়ার। এবার দেখো এবার কি হবে, এখানে x² আছে, x², বোঝা গেছে। এবার 24 থেকে 16 বাদ দিলে কত হয়, 24 থেকে 16 বাদ দিলে কত হবে, হ্যাঁ 8 আছে কত, 14 পাবো, 8 6 14, সরি 6 আছে কত, 14 পাবো, 8 6 14, ঠিক আছে 2 মানে 8 হবে আর কি। 8x, 16 বাদ দিলে কত হবে, 20 সমান সমান 0 হলো, হলো তো। এটা হলো আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়েছে। এবার দেখো নেক্সট কি আছে, সমান সমান কি পেলাম বলো তো, x² মাইনাস 8x মাইনাস কত পেয়েছি 20 = 0। এবারে 20টাকে করতে হবে, ভাঙতে হবে, কত কত যাবে বলো, 5 4 20, 5 4 9 হয়ে যাচ্ছে, হবে না, কত হবে বলো। আচ্ছা প্রথমত একটা জিনিস দেখো, সব ঠিক আছে, ক্যালকুলেশন সব ঠিক আছে, ওকে। দেখো 5 4 20 হচ্ছে না, 10 দুগুণে 20, দেখো 10 দুগুণে 20 করলে হবে x² মাইনাস 10x মাইনাস 2x মাইনাস 20 সমান সমান 0। ঠিক আছে, দেখো এবার এখান থেকে x কমন নাও, x মাইনাস 10 মাইনাস 2x মাইনাস, এখানে প্লাস হবে এটা, ঠিক আছে, x মাইনাস 10 সমান সমান 0, x মাইনাস 10 ইন্টু x প্লাস 2 = 0। এবার এখানে কি হবে বলো, x সমান সমান 10 হবে একটা, আর একটা হবে x সমান সমান -2। তাহলে বাহুর দৈর্ঘ্য কোনোদিনও তোমার নেগেটিভ হতে পারে, বাহুর দৈর্ঘ্য নেগেটিভ হতে পারে না, তাই জন্য এই নেগেটিভটা ইগনোর করব আমরা। তাহলে x এর মান কত হচ্ছে 10, ঠিক আছে, x এর মান হলো 10, মানে ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য তো আমরা পেলাম 10, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য, তাহলে অতিভুজ কত হবে, ঠিক আছে, অতিভুজ কত হবে, অতিভুজ সমান সমান কত ছিল বলো, অতিভুজটা আমাদের কত ছিল, 2x + 6 ছিল, তাই তো, 2x + 6 ছিল তো অতিভুজ। দেখো 2x + 6 ছিল অতিভুজ, আর তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা ছিল তোমার 2x + 4 ছিল, তাই তো। তাহলে এখানে x এর মানটা বসাও, 2 × 10 + 6 কত হচ্ছে 20, আর 10 6 26 হলো।
একই রকমভাবে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে? তৃতীয় বাহুর দৈর্ঘ্য সমান সমান 20 2 × 10 + 4 সমান সমান 24 হলো। তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার আর অতিভুজের দৈর্ঘ্য তোমার হচ্ছে 26 সেন্টিমিটার আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার। ঠিক আছে, ওকে, বোঝা গেছে? দেখো খুব ইজি ছিল। দেখো এবার নেক্সট দেখো, নেক্সট অঙ্কটাতে কি বলেছে দেখো, এটাও খুব ইম্পর্ট্যান্ট। দেখো কি বলছে যে যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল এত হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি। তাহলে আমরা প্রথমে কি করব, মনে করি এককের ঘরের অঙ্ক হলো এককের ঘরের অঙ্কটি হলো x একক। ঠিক আছে, x। এবার দশকের ঘরের অঙ্কের বলছে, দশকের ঘরের অঙ্কটি দেখো এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, এককের ঘরের অঙ্কের দ্বিগুণ দশকের ঘরের অঙ্কটা। ঠিক আছে, তাহলে এককের ঘরের অঙ্কের যদি দ্বিগুণ হয় দশকের ঘরের অঙ্কটা, তাহলে কি হবে? দশকের ঘরের অঙ্কটি হলো 2x হলো। অতএব লিখতে পারো দুই অঙ্কের সংখ্যাটি হবে কি হবে বলো? দেখো দুই অঙ্কের সংখ্যাটা এটা হচ্ছে তোমার দশকের ঘরের অঙ্ক। দশকের ঘরের অঙ্ক মানে কি, এটার সাথে 10 মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, দশকের ঘরের অঙ্ক মানে হচ্ছে তোমার দশক আর একক। ঠিক আছে, এককে ধরো 1 আছে আর দশকে হচ্ছে 2 আছে। এবার এই দুটো আমি যদি যোগ করি তাহলে তো 3 হয়ে যাচ্ছে, 21 তো হচ্ছে না। অ্যাকচুয়ালি এটা কি 21টাকে আমি যদি লিখি এইভাবে, ঠিক আছে, যদি আমি ভেঙে লিখি তাহলে কি হবে, দশকের ঘরে 2 থাকবে আর এককের ঘরে আমার 1 থাকবে। ঠিক আছে, এবার আমরা এই দুটোকে যোগ করলে কত আসা দরকার, 21 আসা দরকার, বাট 21 হচ্ছে না। কি করতে হবে, তার সাথে 2 এর সাথে আমাকে প্রথমে 10 গুণ করতে হবে। ঠিক আছে, তারপরে একটা যোগ করতে হবে, তাহলে কত হবে, 21 হবে। বোঝা গেছে? তাহলে একই রকমভাবে এটা দশকের ঘরের অঙ্ক। ঠিক আছে, এটা দশকের ঘরের অঙ্ক, এই জন্য আমাদেরকে কি করতে হচ্ছে, এই জন্য আমাদেরকে তোমার এর সাথে 10 গুণ করতে হবে। তাহলে 20x + x হলো। তাহলে কত হয়ে গেল আমাদের 21x। তাহলে দুই অঙ্কের সংখ্যাটি হলো এটা হলো আমাদের দুই অঙ্কের সংখ্যা। বোঝা গেছে? এবার বলছি প্রশ্নানুসারে কি লিখতে পারি আমরা, প্রশ্নানুসারে আমরা লিখতে পারি, প্রশ্নানুসারে কি হবে বলো, ওই অঙ্কটির দুই অঙ্কের সংখ্যাটির সাথে এককের ঘরের অঙ্কটিকে গুণ করলে আমাদের গুণফল বেরাচ্ছে 189। ঠিক আছে, এবার কি হবে দেখো, 21x², তাহলে সমান সমান কত হবে 189। এবার 21টাকে এদিকে ডিভাইড করে দাও তুমি, ডিভাইড করে দিলে কত হবে 21, কত হচ্ছে বলো 9 আসবে, তাই তো? তাহলে x সমান সমান কত আসবে, x সমান সমান আসবে +3। এবার দেখো আমাকে সংখ্যাটা বলেছে দুই অঙ্কের সংখ্যাটা ধনাত্মক, তার জন্য আমি নেগেটিভটা নেব না। ঠিক আছে, যেহেতু আমার ধনাত্মক সংখ্যা তার জন্য আমি নেগেটিভটা নেব না, অলওয়েজ পজিটিভটা নেব। বোঝা গেছে? সবসময় পজিটিভটা নেব। তাহলে অতএব আমি কি বলতে পারি এখানে, এককের ঘরের অঙ্কটি হলো, অতএব এককের ঘরের অঙ্কটি হলো অঙ্কটি হলো 3। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যান্সার। বোঝা গেছে? ঠিক আছে, তো চলো এবার নেক্সট দেখো, নেক্সট কি আছে দেখো, নেক্সট যেটা আছে আমাদের, নেক্সট দেখো, নেক্সট বলছে
সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। সালমার যে গতিবেগ সেটা অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি, তাহলে 180 মিটার দৌড়তে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসেব করে লিখি। বোঝা গেছে? তাহলে আমি এখানে মনে করি, কি মনে করব বলো? মনে করি কার গতিবেগ বের করতে বলেছে আমাদের? অনিকের গতিবেগ, তাই তো? মনে করি অনিকের গতিবেগ কত? অনিকের গতিবেগ x মিটার পার সেকেন্ড, এস দিয়ে লিখছি। বোঝা গেছে? x মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? তো মনে করছি যে অনিকের গতিবেগ হলো তোমার x মিটার পার সেকেন্ড। তাহলে সালমার গতিবেগ কত? সালমার গতিবেগ কত হবে? সালমার গতিবেগ বলা আছে x প্লাস 1 মিটার পার সেকেন্ড। হলো? দেখো এখানে বলা আছে যে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি, তাই তো? এবার দেখো, অতএব যে অনিক 1 সেকেন্ডে এত মিটার বা এত মিটার যায় 1 সেকেন্ডে, ঠিক আছে? x মিটার যায় কত সেকেন্ডে? 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে। তাহলে 180 মিটার যাবে কত সেকেন্ডে? 180 মিটার যায় 180/1 সেকেন্ডে। হলো? এটা হচ্ছে তোমার অনিক। এবং এখানে দেখো, এবং সালমা কি হলো না, সালমা x প্লাস 1 মিটার যায় কত সেকেন্ডে? মিটার যায় 1 সেকেন্ডে, ঠিক আছে? তাহলে 180 মিটার যাবে কত সেকেন্ডে? 180 মিটার যায় 180/x প্লাস 1 সেকেন্ডে। ক্লিয়ার হয়েছে এত দূর? ক্লিয়ার হয়েছে এতটা? আমি একদম ভেঙে ভেঙে করছি, একটাও স্টেপ জাম্প করছি না, ঠিক আছে? দেখো এখানে আমি একদম ভেঙে ভেঙে করছি। এটা হচ্ছে তোমার অনিকের আর এটা হচ্ছে তোমার সালমার, দুজনের হচ্ছে 180 মিটার যেতে এত টাইম লাগছে, এত সেকেন্ড। এবার বলো কোন সেকেন্ডটা বড়, কার বেশি টাইম লাগে যেতে? 180 মিটার যেতে কার বেশি টাইম লাগে? অনিকের বেশি টাইম লাগে। কেন বলছে? দেখো সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছে যাচ্ছে, তার জন্য অনিকেরটা দেখো বেশি লাগছে, ঠিক আছে? 2 সেকেন্ড আগেই পৌঁছে যাচ্ছে সালমা, তার মানে এর 2 সেকেন্ড কম লাগছে আর কি। তাহলে অতএব প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? অতএব আমরা প্রশ্নানুসারে কি লিখতে পারি বলো তো? দেখো অতএব আমরা প্রশ্নানুসারে লিখতে পারি, অতএব প্রশ্নানুসারে আমরা কি লিখব? 180/x মাইনাস 180/x প্লাস 1 সমান সমান x প্লাস 1 সমান সমান কত? 2। হলো? দেখো দিয়া আছে এদের সময়ের ডিফারেন্স কত? এদের সময়ের ডিফারেন্স হচ্ছে 2 সেকেন্ড। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, দেখো 2 দ্বারা যদি আমি উভয় পক্ষ কেটে দিই তাহলে কত পাবো আমি উপরে? বলো। দেখো 2 দ্বারা কাটা যাবে উপরটা পুরোটা, 2 দ্বারা কেটে দিলে উপরে 90 পাবো, 90/x। এখানেও হচ্ছে 90/x প্লাস 1 সমান সমান 1। হলো? হয়েছে? দেখো কত হলো? 90/x আর একটা হলো মাইনাস 90/x প্লাস 1 সমান সমান 1। হলো? এবার দেখো আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ করলে কত হবে? 90x, আমি একদম স্টেপ জাম্প করছি না, ঠিক আছে? না হলে কিন্তু এখান থেকে স্টেপ জাম্প করা যেত। দেখো এটাও আবার লিখে দিচ্ছি, তাহলে এটা ডাইরেক্ট করা যেত, ঠিক আছে? দেখো এবার এটা কাটবে, প্লাস 90x মাইনাস 90x কাটলো, ঠিক আছে? এবার এটা ওর সাথে গুণ হয়ে যাবে, ঠিক আছে? এই 1-এর সাথে গুণ হবে, নিচেরটা হবে তো। তাহলে x ইন্টু এক্স প্লাস 1 সমান সমান 90।
এবার এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 90 সমান সমান 0, ঠিক আছে। এবার বলো তো এখানে 9 10 90 হচ্ছে, তাই তো? 9 10 90, ঠিক আছে। এক্স কমন নাও, এক্স প্লাস 10 মাইনাস 9 এক্স প্লাস 10 0, এক্স প্লাস 10 ইন্টু এক্স মাইনাস 9 সমান সমান 0। বেশ, এবার এক্স সমান সমান একটা হচ্ছে -10 আর একটা হচ্ছে কত হবে 9, তাই তো? এক্স সমান সমান একটা -10 হবে আর এখানে হচ্ছে 9 হবে, ক্লিয়ার? তাহলে আমাদেরকে কার গতিবেগ বের করতে বলেছিল? অনিকের, তাই তো? অতএব অনিকের গতিবেগ গতিবেগ কত? অনিকের গতিবেগ 9 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। দেখো ক্যালকুলেশন একদম ইজি, প্রত্যেকটা ভেঙে ভেঙে করে দিয়েছি, ঠিক আছে। এর থেকে আর ভাঙা যাবে না, মানে একদম স্টেপ বাই স্টেপ করে দিয়েছি, বোঝা গেছে? দেখো এবার নেক্সট দেখো, নেক্সট কি বলছে, এটা তোমার কত হতো বলো তো? 4 নাম্বার হতো, ঠিক আছে, এটা 4 নাম্বার হতো। এটা বলছে যে আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে, ঠিক আছে। আমাদের পাড়ায় একটা বর্গক্ষেত্রাকার পার্ক আছে, ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসেব করে লিখে, ঠিক আছে। তাহলে মনে করি এগুলো লেখা অঙ্ক, ঠিক আছে, সো লিখতে হবে। মনে করি বর্গক্ষেত্রাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য x মিটার, মিটারই দেওয়া আছে, হ্যাঁ মিটার হলো, এক্স মিটার ধরে নিলাম। অতএব কি বলেছে যে ওই বর্গক্ষেত্রাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট, ঠিক আছে। তাহলে এক্স প্লাস 5 মিটার, এটা কার বাহুর দৈর্ঘ্য? আয়তক্ষেত্রের, যে আয়তক্ষেত্রাকার পার্ক আছে তার বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য। আর প্রস্থ কত? এবং প্রস্থটা দেওয়া আছে দেখো, এবং প্রস্থ কত দেওয়া আছে দেখো, আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল দেখো, এবং ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা আয়তক্ষেত্রাকার পার্ক। তাহলে এক্স মাইনাস 3 মিটার, এটা হচ্ছে তোমার প্রস্থ হলো। তাহলে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলটা বলেছে, আয়তক্ষেত্রাকার পার্কের যে ক্ষেত্রফলটা সেটা কি হবে? বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম, ঠিক আছে, দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। অতএব কি করব? প্রশ্নানুসারে হবে দেখো x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3 সমান সমান কি আছে? বর্গক্ষেত্রাকার বাহু মানে ক্ষেত্রফল কত? দ্বিগুণ অপেক্ষা, মানে ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ থেকে 78 বর্গমিটার কম, এইটা হলো। এবার দেখো কি করব, এখানে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15 সমান সমান 2x স্কোয়ার মাইনাস 78 হলো। দেখো এখান থেকে একটা কেটে যাবে, তাহলে এক্স স্কোয়ার হলো মাইনাস 2x
হলো। এবার এই মাইনাসটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে, বোঝা গেছে? এই মাইনাসটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে, বোঝা গেছে? তাহলে এদিকে নিয়ে যাও, কত হচ্ছে দেখো, এই মাইনাসটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে, তার মানে কাটবে এখান থেকে, কত হচ্ছে বলো, -3 6 = 0, মানে 63, বোঝা গেছে? 63। এবার বলো এটা আরও ইজি, দেখো কত কত ভাঙবে, কত ভাঙবে বলো, 7 লং 63, তাই তো? 9x - 7x না প্লাস 7x - 63 = 0, হলো, হলো তো এটা? দেখো কত হলো আমার, কত হয়েছে জানো, দেখো x² - 9x + 7x, x² - 9x + 7x, x² - 9x + 7x - 63 = 0, তাই তো? এবার দেখো, এবার কি হবে, এখান থেকে x কমন নাও, x - 9 + 7 কমন নাও, x - 9 = 0, হলো। এবার x - 9, এগুলো তো জাস্ট উৎপাদকে বিশ্লেষণ, তাই তো? উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে, মানে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। তাহলে এখান থেকে x সমান কত পাচ্ছি, 9 পাচ্ছি, আর একটা পাচ্ছি তোমার -7 পাচ্ছি, ঠিক আছে? তাহলে এই মাইনাসটা নেব কি, এক্সটা কী বটে, দৈর্ঘ্য, এক্সটা তো দৈর্ঘ্য তো আমাদের, ঠিক আছে? বর্গক্ষেত্রের দৈর্ঘ্য মানে একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য কি কোনোদিন নেগেটিভ হতে পারে? হতে পারে না। অতএব ক্ষেত্রাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য 9 মিটার, ঠিক আছে? এটা ওকে, দেখো একদম ইজি, বুঝা গেছে? এগুলো লেখা অঙ্ক, এই জন্য আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ হবে না, লিখতে হবে, এই লেখাগুলো লিখতে হবে, নাহলে নাম্বার দেবে না। ওকে, চলো নেক্সট 5 কি আছে দেখো। 5 নম্বরে বলছে যে আমাদের গ্রামের প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরও 10টি গাছ অতিরিক্ত থাকে। তাহলে সারির সংখ্যা হিসেব করে লিখি। দেখো এই অঙ্কটা কিন্তু একটু ক্রিটিক্যাল আছে, বোঝা গেছে? পড়ে বুঝতে পারলে কিছু, দেখো পড়ে কিন্তু এটা অত সহজে বোঝা যাবে না। তাহলে দেখো মনে করি খুব ডিপলি পড়লে তবে বোঝা যাবে। মনে করি সারির সংখ্যা হবে, সারির সংখ্যা কত, এক্সটি, সারির সংখ্যা এক্সটি মনে করলাম, ক্লিয়ার? এবার দেখো এখানে কি হবে, দেখো এখানে কি বলেছে, এই লাইনটা কিন্তু মন দিয়ে শোনো, প্রতিটি সারিতে, এই যে এই লাইনটা মন দিয়ে পড়ো, প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে, তাহলে প্রতিটি সারিতে মানে একটি সারিতে, ঠিক আছে? তাহলে প্রতিটি সারিতে চারা গাছ কতটা হবে, প্রতিটি সারিতে মানে একটি সারিতে, এইটা বলতে গেলে মানে প্রতিটিটাও লিখতে পারো, বা একটি সারিতে এভাবে লিখতে পারো, একটি সারিতে চারা গাছের সংখ্যা কত হবে, একটি সারিতে চারা গাছের সংখ্যা কত হবে, x + 24, ঠিক আছে? এইটা হচ্ছে এতটি, বোঝা গেছে? একটি সারিতে হচ্ছে চারা গাছের সংখ্যা এটা। তাহলে আমার এক্সটি সারি আছে, এক্সটা সারি আমি ধরেছি এখানে, ঠিক আছে? এক্সটি সারিতে চারা গাছের সংখ্যা কতগুলো হবে, x × x + 24, এতটি, বোঝা গেছে? মানে এক্সটি সারিতে চারা গাছের সংখ্যা হবে আমার x × x + 4, বোঝা গেছে? দেখো এবার কি করব আমরা, এবার দেখো প্রশ্ন অনুসারে কি দেওয়া আছে, তাহলে প্রশ্ন অনুসারে লেখো, প্রশ্ন অনুসারে কি লিখবে, হলো x × x + 24 =
10টা গাছ দেখো অতিরিক্ত থেকে গেছে আমার, ঠিক আছে। টোটাল গাছ ছিল 350টা, তার থেকে 10টি গাছ আমার অতিরিক্ত থেকে গেছে, তাহলে এটা বাদ দিতে হবে এখানে, ঠিক আছে। 10টি গাছ লাগানোর জায়গা হয়নি আর কি অ্যাকচুয়ালি বলতে পারো, ঠিক আছে। তাহলে দেখো এবার ক্যালকুলেশন করো, এক্স স্কোয়ার প্লাস 24x সমান সমান কত হবে? 340 হলো। এবার একদিকে নিয়ে যাও, এক্স স্কোয়ার প্লাস, দেখো আমি একটু কোনো স্টেপ জাম্প করিনি কিন্তু, ঠিক আছে। সো বোঝার কোনো অসুবিধা হওয়ার কথা নয়, একটু কোনো স্টেপ জাম্প করা নেই, বোঝা গেছে? দেখে নাও ভালো করে দেখো, ওকে। দেখো এবার কি আছে, কত ছিল যেন আমাদের এক্স স্কোয়ার, কত ছিল? এক্স স্কোয়ার 24x আর 340, এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 340 ইকুয়ালস টু 0, ঠিক আছে। এটা ছিল আমাদের। দেখো এবার কি হবে, আবার দেখো এইটাকে কিন্তু আমাদেরকে ভাঙতে হবে এবারে, ঠিক আছে। এটাকে আমাদেরকে একটু ভেঙে করে দেখতে হবে যে কত হতে পারে আর কি। 340, দেখো এখানে তুমি 17 দুগুণে কত হয়? 17 দুগুণে 34, তাহলে 20 হলো, ঠিক আছে। দেখো 2 10 হলো, 5 2, ঠিক আছে, বোঝা গেছে। এবার দেখো 17 দুগুণে আমি 34 যদি করি, 17 দুগুণে 34 আর 10, 34 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 24, ঠিক আছে। 34x মাইনাস 10x মাইনাস 340 ইকুয়ালস টু 0 হলো। এখান থেকে x কমন নাও, x প্লাস 3 34 আর কি, মাইনাস 10x মাইনাস এখানেও 34, x মাইনাস কেন প্লাস, ঠিক আছে, এখানে মাইনাসটা কমন নিলাম, হলো। এবার দেখো x প্লাস 34 ইন্টু x মাইনাস 10 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে x এর মান কত বেরাচ্ছে? একটা হচ্ছে মাইনাস 34 আর একটা হচ্ছে কত? 10, ক্লিয়ার? তাহলে কোনটা নেব? এই পজিটিভটা নেব, 10 নেব, ঠিক আছে। কেন? তার কারণ হচ্ছে সারির সংখ্যা কোনোদিনও নেগেটিভ হতে পারে না, তাই তো। সারির সংখ্যা কোনোদিন নেগেটিভ হবে কি? দেখো যদি তুমি একটাও গাছ মানে একটিও গাছ আনো, তাহলে সেটাকে যদি এক জায়গায় লাগাও তাতেও তো একটা সারি গুণা হবে, তাই তো। তাহলে সেটা নেগেটিভ কোনোদিনও হতে পারে না। অতএব x সমান সমান কত? 10। অতএব সারির সংখ্যা কত? সারির সংখ্যা হবে তোমার সমান সমান 10টি সারি আছে, ক্লিয়ার? ওকে, চলো এবার নেক্সট দেখো, এটাতে 4 দেওয়া আছে, বাট এটা 4 নয়, এটা তোমার হবে 6, ঠিক আছে। তাহলে দেখো জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ এবং কুন্তল দু ভাই হতে পারে, দু বন্ধুও হতে পারে, তারা কারখানাতে কাজ করে। তাহলে জোসেফ একটা জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। জোসেফ একটা জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়, ঠিক আছে। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। তাহলে কুন্তল ওই সময় কয়টি জিনিস তৈরি করবে হিসাব করে লিখি। তাহলে মনে করো, এখানে মনে করি কি মনে করবে বলো, যে ওই সময়ে কুন্তল x টি জিনিস তৈরি করবে, ঠিক আছে। ওই সময় কুন্তল x টি জিনিস তৈরি করবে, ক্লিয়ার? দেখো এবার দেখো, তাহলে ওই সময়ে কুন্তলের চেয়ে সে 6টি জিনিস বেশি তৈরি করে আর কি, ঠিক আছে। 6 ঘন্টায় আমি বলছি 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। তাহলে কুন্তল ওই সময় কটি জিনিস তৈরি করবে? আমি মনে করলাম যে কুন্তল ওই সময় 6টি মানে x টি জিনিস তৈরি করে। তাহলে জোসেফ কতগুলো করবে? জোসেফ ওই সময়ে ঠিক আছে, জোসেফ ওই সময় কত? x প্লাস 6টি জিনিস বেশি মানে তৈরি করবে, ক্লিয়ার? এবার দেখো ওই সময়, ওকে।
তাহলে দেখো কি হলো কেসটা, জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটা জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়, কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। আচ্ছা, কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে, তাহলে কুন্তল ওই সময় কটা জিনিস তৈরি করবে? তাহলে দেখো এখানে একটা জিনিস, দেখো ঘন্টাটা নেব না ভাই সব, ঠিক আছে, ঘন্টা নেব না। দেখো 1 মিনিটে আমাকে এখানে মিনিটে মানে 1 মিনিটে মনে করতে হবে। মনে করি ওই সময় নয়, মনে করি কুন্তল 1 মিনিটে তৈরি করে একটি জিনিস বা এক্সটি জিনিস তৈরি করে, এক্সটি জিনিস তৈরি করে অন্যরকমও করা যেত, ঠিক আছে, তৈরি করে কত মিনিটে? 6 × 60 মিনিটে, বোঝা গেছে? তাহলে একটি জিনিস তৈরি করবে কত মিনিটে? দেখো একটি জিনিস তৈরি করবে 6 × 60, ঘন্টা ছিল তো এটাকে মিনিটে করে দিলাম, ঠিক আছে, এত মিনিটে হলো। একই রকমভাবে জোসেফও সেম টু সেম। জোসেফ কত না এক্স প্লাস 6টি জিনিস তৈরি করে কত মিনিটে? জোসেফ এটা, ঠিক আছে, এটা কুন্তল আর এটা হচ্ছে জোসেফ। কুন্তলের কে আর জোসেফের জে করলাম, ঠিক আছে, তৈরি করে কত মিনিটে? 6 × 60 ডিভাইডেড বাই x প্লাস 6 এইটা এত মিনিটে, ঠিক আছে। মানে একটি জিনিস তৈরি করবে কত মিনিটে? এত মিনিটে, বোঝা গেছে? তাহলে তাদের দেখো মিনিটের ডিফারেন্স কত? একটা জিনিস তৈরি করার যে মিনিটের ডিফারেন্স জোসেফ আর কুন্তলের মধ্যে, একটা জিনিস তৈরি করার মিনিটের ডিফারেন্স কত আছে? 5 মিনিট। কার কম লাগে 5 মিনিট? জোসেফের 5 মিনিট কম লাগে কুন্তলের থেকে। তাহলে নিশ্চয়ই কুন্তলের যে টাইমটা সেটা বেশি লাগে, এটা বেশি, ঠিক আছে, কুন্তলের টাইমটা বেশি, তাহলে এখান থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে তাদের ডিফারেন্সটা দেওয়া আছে আমাদের ওইটা, ঠিক আছে। তাহলে দেখো তাহলে কি করব, এক্স নয়, কত হবে ভাই? 6 × 60 ডিভাইডেড বাই এক্স মাইনাস 6 × 60 ডিভাইডেড বাই কত? এক্স প্লাস 6 সমান সমান কত আছে ভাই? 5। 5 মিনিটের ডিফারেন্স আছে তাহলে, ঠিক আছে তো? হ্যাঁ দেখো 5 মিনিটের ডিফারেন্স আছে নাকি 6 মিনিটের ডিফারেন্স আছে ভাই? দেখো আচ্ছা 5 মিনিটের ডিফারেন্স আছে, ঠিক আছে, 5 মিনিটের ডিফারেন্স আছে। ওকে দেখো তাহলে এখানে কত হবে বলো? 5 × 12 = 60, এখানে হচ্ছে 5 × 12 = 60 হলো। এবার দেখো 6 × 12 = 72, উপরে 72 ডিভাইডেড বাই এক্স মাইনাস, এখানেও 6 × 12 = 72 ডিভাইডেড বাই এক্স প্লাস 6 = 1। এবার কত হবে? আড়াআড়ি গুণ করো, 72x প্লাস 6 × 12 2 হাতে থাকে 1, 6 × 7 = 42 আর একে 43 হলো, মাইনাস 72x, ডাইরেক্ট করবো কি এটা? না হলে আরেকবার লিখেই দিচ্ছি, দেখো x × x প্লাস 6 = 1, ক্লিয়ার? এবার দেখো তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে, ঠিক তো? আর দেখো x × x প্লাস 6 তোমার হচ্ছে 40 মানে 432, ক্লিয়ার? আর দেখো মাল্টিপ্লাই করো x² প্লাস 6x মাইনাস 432 হলো ইকুয়ালস টু 0, ক্লিয়ার? এবার দেখো এখানে হচ্ছে তোমার ওটাকে ভাঙতে হবে, 432টাকে ভাঙতে হবে। 432 কত দিয়ে যাবে বলো? 2 দ্বারা যাবে। দেখো 2 × 4, 2 × 1 = 2, 16 × 2 = 32 অ্যাকচুয়ালি, 6 × 12 2 হাত থেকে 1,
2 একে 2 আর একে 3, 2 দুগুণে 4 হলো। এবার দেখো 2 দ্বারা যাবে কত জানো 1, 8 দুগুণে 16, 108, ঠিক আছে 108। দেখো আরও 2 দ্বারা যাবে 54, আরও 2 দ্বারা যাবে 27 দুগুণে 54, ঠিক আছে। দেখো হচ্ছে 6, কোনো রকমের 6 আসবে কি? দেখো আরও 2 দ্বারা আর 3 দ্বারা কাটতে হবে, 3 নং 27, 9, ঠিক আছে। দেখো এবার দেখো 9 দুগুণে 18 করতে পারো, 9 দুগুণে 18 আর এদিকে হচ্ছে তোমার 8, 3 8 24, ঠিক আছে। 24 মাইনাস 18 করলে কত হয়? 8 4 12 হচ্ছে কি? 8 7 14 হয় না, 8 7 15 হয়ে যায়, তো হবে না। 8 7 14 হয় না, 15 হয়, ঠিক আছে। দেখো তাহলে এটা কত হবে বলো? 3 দুগুণে 6, 16 কে 16 করতে 3 16 48, না হবে না। 9 দুগুণে 18, 4 9 36 হবে না। আর দেখো এটা হবে কি হবে না বলো? আরও 3 দিয়ে ভেঙে দাও এটাকে, তাহলে আর 3 দিয়ে ভাঙলেই আর কি যাবে। আর দেখো 8 16, 3 8 3 8 24, 9 দুগুণে 18, 8 আছে কত হচ্ছে 14 পাবো, 8 9 10 11 12 13 14, কত হচ্ছে 6 হচ্ছে, 7 তো হচ্ছে না। আরে 6 আছে তো এখানে, 7 কোথায়? 6 আছে, হ্যাঁ দেখো হলো। আমি 7 কোন দিকে থেকে খুঁজছিলাম, 6 আছে, ঠিক আছে। দেখো এটাই হবে। তাহলে কত হবে বলো? এক্স স্কোয়ার প্লাস কত হবে 24x মাইনাস 18x মাইনাস 432 ইকুয়ালস টু 0 হলো। এবার দেখো এখান থেকে এক্স কমন নাও, এক্স প্লাস 24 মাইনাস 18 কমন নিলে এক্স মাইনাস 20 মানে প্লাস 24 হবে। ওকে ক্লিয়ার? এবার দেখো এইখানে দেখো কী হবে এবার, এক্স প্লাস 24 ইন্টু এক্স মাইনাস 18 সমান সমান 0। তাহলে এবার কত হবে বলো? এক্স সমান সমান একটা হচ্ছে 24 বেরোচ্ছে, আর একটা সরি একটা মাইনাস 24 আর একটা 18। তাহলে কি আসবে বলো? ওই সময়ে জোসেফ নয় কুন্তল, তাহলে ওই সময়ে কুন্তল 18টি জিনিস তৈরি করতে পারবে, ঠিক আছে। 18টি জিনিস তৈরি করবে আর কি। বোঝা গেছে? দেখো বোঝা গেছে, এটা হচ্ছে এখানে ভাঙতে একটু টাইম লাগলো। ওকে মানে ওটা প্রথমেই চলে এসেছিলো, বাট আমি এখানে মনে করছিলাম যে 7 আছে, বাট 7 নেই, 6 আছে, ঠিক আছে। তাহলে ঠিক আছে, হয়ে গেল। ওকে নেক্সট দেখো এবারে, নেক্সট কত আছে 7। 7-এর অঙ্কটাতে কী বলা আছে দেখো, স্থির জলে একটা নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা, তাহলে নৌকাটি 1 ঘন্টায় স্রোতের অনুকূলে এত কিমি এবং স্রোতের প্রতিকূলে কিন্তু 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল হিসেব করে লিখি। এখানে মনে করি স্রোতের বেগ x কিমি পার আওয়ার, ঠিক আছে, x কিমি পার আওয়ার স্রোতের বেগ, ঠিক আছে। এবার স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে দেখো, এবার স্রোতের অনুকূলে যায় কত? স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে? বেগ হবে x প্লাস 8 কিমি পার আওয়ার হলো। এবার স্রোতের প্রতিকূলে হবে কত?
নৌকোর বেগ হবে কত, 8 - x কিমি পার আওয়ার। ক্লিয়ার? দেখো স্রোতের অনুকূলে মানে হচ্ছে স্রোতের দিকে যাচ্ছে, স্রোতটা যেদিকে বইছে আর কি, অর্থাৎ উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে যখন জলটা যায় তখন নিচু জায়গার দিকেই নৌকোটাও যাচ্ছে। ঠিক আছে, তাহলে স্রোতের বেগটা কার সাথে যোগ হয়ে যাবে, নৌকোটার সাথে যোগ হয়ে যাবে, নৌকোটার সাথে যোগ হবে তো, হ্যাঁ, তাহলে নৌকোটার সাথে যোগ হয়ে যাচ্ছে। আবার স্রোতের প্রতিকূলে মানে কি, ধরো নিচের দিকের থেকে জলটা উপর দিক থেকে জল নিচের দিকে যাচ্ছে, এবার নৌকোটা হচ্ছে কি, নৌকোটা হচ্ছে তোমার নিচ দিক থেকে ওপর দিকে আসছে। বোঝা গেছে? মানে ঢালু জায়গার দিকে জলটা যাচ্ছে, এবার ঢালু জায়গার দিকে থেকে নৌকোটা আসছে, মানে স্রোতের প্রতিকূলে আর কি, স্রোতটা যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে নৌকোটা আসছে, তাহলে তার থেকে বিয়োগ করতে হবে নৌকো, কেন সে তো বাধা সৃষ্টি করছে না। বোঝা গেছে? তাহলে স্রোতের কোনো অবদান নাই তার সাথে। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এবার দেখো এবার কি হবে আমাদের, কি হবে এবার দেখো, তাহলে x + 8 কিমি যায় কত ঘন্টায়, না 1 ঘন্টায়, 1 ঘন্টায় যায়। ঠিক আছে, তাহলে তোমার কত বলেছে না 15 কিমি, স্রোতের অনুকূলে কিন্তু 15 কিমি, স্রোতের অনুকূলে 15 কিমি যায় কত ঘন্টায়, 15/x + 8 ঘন্টায়। হলো। একই রকমভাবে তোমাদের এটা দেখো, একই রকমভাবে হচ্ছে তোমার 8 - x কিমি যায়, মানে এটা স্রোতের প্রতিকূলে x কিমি যায় কত ঘন্টায়, 1 ঘন্টায়। এবার 22 কিমি কত ঘন্টায় যাবে, 22 কিমি যায় তোমার 22/8 - x ঘন্টায়। বোঝা গেছে? তাহলে নৌকোটি 1 ঘন্টায় স্রোতের অনুকূলে এত আর এত কিমি, এবং স্রোতের প্রতিকূলে এত কিমি গেল, 1 ঘন্টাতে দুটো গেল। তাহলে আমার দেখো 15 কিমি যেতে এত ঘন্টা টাইম লাগলো, আর স্রোতের প্রতিকূলে 22 কিমি যেতে এত ঘন্টা টাইম লাগলো, মানে এত সময় টাইম লাগলো আর কি, বা এত ঘন্টা বলতে পারো। তাহলে টোটাল কত ঘন্টা লেগেছে আমাদের, টোটাল 1 ঘন্টা লেগেছে এখানে। ঠিক আছে, এই একটা হচ্ছে তোমার বাংলার হয়ে গেছে। ঠিক আছে, 1 ঘন্টা লেগেছে। ঠিক আছে, এটা 1 ছিল নাকি 8 ছিল, হ্যাঁ এটা 1 ছিল নাকি 8 ছিল, কত ছিল, বইটা দেখো তো একটু, দাঁড়াও, দেখো এটা 5 ঘন্টা ছিল। ঠিক আছে, ওটা 1 ছিল না, 5 ঘন্টা ছিল। বোঝা গেছে? প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা প্রিন্টিং মিস্টেক, এটা হচ্ছে 5 ঘন্টা হবে, 5 ঘন্টায়। বোঝা গেছে? তাহলে অতএব কত হবে আমাদের প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি, দুটোর যোগ প্লাস 8 - x সমান কত হবে, 5 ঘন্টা। কেননা এই দুটো ডিস্টেন্সে মানে এত টাইম লেগেছে 15 কিলোমিটার যেতে, আর এত টাইম লেগেছে তোমার 22 কিলোমিটার যেতে, তাহলে টোটাল হচ্ছে কত টাইম, 5 ঘন্টা আমার দেওয়া আছে। তাহলে 5 ঘন্টায় বলে দিয়েছে যে দুটো 15 কিলোমিটার যায় আর এটা হচ্ছে 22 কিলোমিটার যায়, তাহলে আমি প্রশ্ন অনুসারে এটা লিখতে পারলাম। ক্লিয়ার হলো? এবার দেখো এটা আমরা লিখতে পারলাম, এবার কি হবে দেখো, এবার হচ্ছে 15 ওটা আমি আবার লিখছি, 15/8 + x + 22/8 - x সমান কত হলো, 5 হলো। এবার আমাদেরকে আড়াআড়ি গুণ করতে হবে। দেখো 15 15 × 2 = 30, 3 × 5 = 45, 4 × 60, 5 × 75, 6 × 90, 7 × 5, 8 × 120, 8 × 120 - 15x হলো। আবার এইদিকে গুণ করো, দেখো প্লাস দিয়ে কত হচ্ছে, 8 × 16 6, হাত থেকে 1, 8 × 16 আর 1 17, প্লাস 22x ডিভাইডেড বাই, ঠিক আছে 64, মাইনাস ফর্মুলায় বসাও, এটা a + b × a - b এর ফর্মুলা কি হয়, a² - b² হয়, তাই তো? যেখানে ফর্মুলা বসবে সেখানে ইউজ করবে, ঠিক আছে, আদারওয়াইজ সমস্যা হবে কিন্তু, আগে বলে দিচ্ছি। দেখো 2 9 6, এবার দেখো এখানে 22 থেকে 15 বাদ দিলে কত হয়, 7 × 5 = 12, প্লাস 7x এইদিকে নিয়ে গেলে কত হবে, দেখো 5-এর সাথে মাল্টিপ্লাই করতে হবে, 5 × 20, 0 হাত থেকে 2,
5 × 6 = 30, 2 × 32 মাইনাস 5x²। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এবার দেখো 5x² এদিকে নিয়ে এলাম, প্লাস আছে তোমার 7x, এর সাথে এটা বিয়োগ করলে কত আসবে? দেখো কত আসবে বলো? দেখো 4 দিলে 300 হয়ে যাচ্ছে, মানে 24 = 0। ক্লিয়ার? দেখো এবার হচ্ছে 24টাকে ভাঙো, 5 ইন্টু, মানে এই 5টা তো এর সাথে মাল্টিপ্লাই হবে না, 5 ইন্টু তোমার 4 × 6 = 24, 2 3 হলো। তাহলে 3 × 5 = 15 মাইনাস 8, 15 মাইনাস 8 কত হয় বলো? 7 আসবে না বিয়োগ করলে, 8 × 7 = 15। দেখো 5x² প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 = 0। 5x এখানে কমন নাও, x প্লাস 3, ঠিক আছে। এবার দেখো এখানে হচ্ছে মাইনাস 8 কমন নাও, x প্লাস 3, 3 × 8 = 24 = 0। এবার এখান থেকে কী পাবো আমরা? x প্লাস 3 ইন্টু 5x মাইনাস 8 = 0। ক্লিয়ার? দেখো এবার দেখো, এবার তাহলে x এর মান কত পেলাম? একটা x = -3 পাচ্ছি, আর একটা হচ্ছে x = পাচ্ছি 8/5। বলো কোনটা নেব? এইটা 8/5টা। তাহলে স্রোতের বেগ আমাদের কত? 8/5 কিমি/আওয়ার। বোঝা গেছে? তাহলে স্রোতের বেগ হলো আমার 8/5 কিমি/আওয়ার। ক্লিয়ার? দেখো এবার চলো নেক্সট দেখো, 8 নম্বর বলছে একটা সুপারফাস্ট ট্রেন একটা এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। একই সঙ্গে একটা স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরে অন্য একটা স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। তাহলে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি ছিল নির্ণয় করি। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে যে একটা সুপারফাস্ট ট্রেন একটা এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়, একই সঙ্গে একটা স্টেশন থেকে ছাড়লো সে, এবং 180 কিমি দূরে অন্য একটা স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। সুপারফাস্ট ট্রেনটির ঘন্টায় গতিবেগ কত? দেখো স্পিডে করতে হবে, কেননা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। ঠিক আছে, দেখো কি হবে এখানে, মনে করি স্পিডে করো। ঠিক আছে, মনে করি সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ, সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় x কিমি। ঠিক আছে, x কিমি। বোঝা গেছে? অতএব কী পাবো দেখো, আর এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ কত বলছে? এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ EXP, আমি EP লিখছি। ঠিক আছে, EXP। এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ হচ্ছে তোমার দেখো x + 15 কিমি। ঠিক আছে, এবার হচ্ছে তোমার কি x কিমি যাচ্ছে কত ঘন্টায়? x কিমি যাচ্ছে তোমার ওই সুপারফাস্ট ট্রেনটি x কিমি যাচ্ছে 1 ঘন্টায়। ঠিক আছে, বা এটা আবার করো, ইংলিশে একটু স্পিডে হবে। তাহলে 180 কিমি যাবে কত ঘন্টায় বলো? 180/x এত আওয়ার। একই রকমভাবে তোমার ওই এক্সপ্রেস ট্রেনটির ক্ষেত্রে হবে তোমার সেম এরকম করবে। ঠিক আছে, এক্সপ্রেস ট্রেনটির ক্ষেত্রে কত হবে? 180/x + 5 মানে 15 আর কি। আমি স্পিডে করে দিলাম এটা। এবার দেখো কার টাইম বেশি লেগেছে যেতে। দেখো এখানে বলছে যে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছাচ্ছে। সুপারফাস্ট যে ট্রেনটি আছে সেটি 1 ঘন্টা আগে পৌঁছাচ্ছে এক্সপ্রেস ট্রেনের থেকে। বোঝা গেছে? এক্সপ্রেস ট্রেনের থেকে সুপারফাস্ট যে ট্রেনটা আছে সেটা 1 ঘন্টা আগে পৌঁছাচ্ছে। বোঝা গেছে? তাহলে কোনটা বড় বলো? এটা বড়, এটা ছোট। দেখো 180/x + 15 মাইনাস, এটা প্রশ্ন অনুসারে লিখবে তোমরা, /x = কত হবে? 1 হলো।
এবার দেখো ক্যালকুলেশন করো কত হচ্ছে, দেখো 180x মাইনাস 180x প্লাস প্লাস হবে না মাইনাস হবে বলো, মাইনাস হবে, মাইনাস 0 15 কে 15 2 30 3 45 এবং 60 55 56 90 57 5 8 5 120 120 শূন্য হাতে থাকে 2 15 কে 15 2 এ 17, দেখো এখানে 1700 বোঝা গেছে হলো। এবার ইকুয়ালস টু দিয়ে করে আমরা কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস 15x, দেখো এটা তো কাটলো তো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস প্লাস হয়ে যাবে 1700 সমান সমান 0, বোঝা গেছে। এবার এই 1700টাকে যদি তুমি ভাঙো তাহলে দেখো 17 ইন্টু 100, 5 20 100 20 5 4 20 4, ঠিক আছে। এবার 17 দুগুণে 34, 3 17 51 4 17 68 থেকে 25 বাদ দিলে 15 হবে না, এটা আমরা যদি 2 করি তাহলে 17 দুগুণে 34, ঠিক আছে, 17 দুগুণে 34 এটাও হচ্ছে না, 45 তো আসবে না, 5 5 25, 17 17 34 3 17 51 4 17 68, এটা কী করে হবে ভাই সাহেব, 5 5 25, 17 17 34 3 17 51 4 17 68 5 17 85, এটাও তো আসছে না। ঠিক করলাম তো, দেখো 1700 আছে না, 17 100 1700, তাহলে তোমার এখানে কত করব, ঠিক আছে। এই দুটো তোমরা নিজেরা ভাঙবে দেখি তো, ঠিক আছে, বহু টাইম হয়ে যাচ্ছে, মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপলোড হতে সমস্যা হবে। এবার নেক্সট হচ্ছে আরেকটা অঙ্ক ছিল, ঠিক আছে, এটাও তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে, মানে ট্রাই করবে, খুব সহজ। দেখো এখানে কি বলছে, রেহানা বাজারে গিয়ে দেখলো যে প্রতি কিগ্রা মাছের দাম ডালের দাম থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম এবং চালের দাম হচ্ছে প্রতি কিগ্রা 40 টাকা কম। যদি মাছের দামটা x হয় তাহলে তোমার দেখো এখানে বলছে প্রতি কিগ্রা বলছে ডালের দাম, মাছের যে দাম ডালের দাম তার থেকে প্রতি কিগ্রায় 20 টাকা কম, তার মানে এটা হবে এত টাকা হচ্ছে তোমার ডালের দাম। ওকে, চালের দামটা হবে তোমার কত, এটা মাছের দাম x হতে হবে, ঠিক আছে, তাহলে এটা যে ডালের দাম হবে, এটা চালের দাম হবে তোমার কত, চালের দামটা তোমার হয়ে যাবে x মাইনাস 40 এই টাকা, বোঝা গেছে। এবার হচ্ছে তারা বলছে 240 টাকায় মাছ আর 240 টাকায় ডাল কিনেছে, ঠিক আছে, তাহলে 240 টাকার মাছ আর 240 টাকার ডাল কিনেছে, তাহলে মাছ ও ডাল যে পরিমাণ তারা মাছ এবং ডাল পেলো সেটা হচ্ছে 180 টাকায় চাল কেনার পরিমাণের সমান। তাহলে দেখো চাল হচ্ছে 1 কেজির দাম এত, তাহলে 240 টাকায় কিনেছে, 1 কেজির দাম এত, 240 টাকায় কত পাবে, মানে এত টাকায় সে পাচ্ছে কত, তো এটা হচ্ছে তোমার 140 টাকায়, সরি x মাইনাস 40, এইটা পাচ্ছে কত টাকায় পাচ্ছে, মানে এত টাকায় চাল পাচ্ছে 1 কেজি আর কি, বোঝা গেছে, 1 কেজি চাল পাচ্ছে। আর 280 টাকায় কত কেজি পাবে বলো, 280 টাকা হচ্ছে 280 বাই x মাইনাস 4 হলো। আবার এইটা হচ্ছে কত হবে, চালেরটা, সরি ডালেরটা, এটা তো চালেরটা গেল। এবার ডালেরটা কিভাবে হবে, ডালেরটা তোমার হচ্ছে এত কেজি পাচ্ছে, মানে এত টাকায় পাচ্ছে 1 কেজি ডাল, তাহলে 240 টাকায় কত কেজি পাবে, মানে 240 বাই x মাইনাস 20 হলো এটা। আর মাছেরটা সেম, x টাকায় পাচ্ছে 1 কেজি, তাহলে তোমার 240 টাকায় কত পাবে, 240 বাই x কেজি, বোঝা গেছে। তাহলে বলছে যে এই যে দুটো মানে চাল এবং মাছ, মাছ এবং ডাল যেটা তারা কিনেছে, যে পরিমাণে পেয়েছে আর কি, ঠিক আছে, 240 টাকায় মাছ আর 240 টাকায় ডাল কিনে তারা যে পরিমাণটা পেয়েছে মাছ আর ডালটা, সেই পরিমাণটার সাথে সমান হচ্ছে 280 টাকায় চাল কিনলে সেই পরিমাণটার সাথে সমান, কিন্তু বোঝা গেছে। তাহলে এইটা আর এইটা যোগ করে দেবে, ওইটার সাথে সমান হয়ে যাবে এইটা, তাহলে সমীকরণটা হয়ে গেল। এবার তোমরা নিজেরাই ক্যালকুলেশন করতে পারবে, ঠিক আছে। তাহলে চলো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তত